আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ এবং আমি মাহবুবা জারিন ডায়না। ৬.৫ বছর পর কাল অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ প্রস্তুতির কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আর বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নেবে পুলিশও। আরও জানাচ্ছেন শাকিলা করিম। আর কয়েক ঘন্টা পর দীর্ঘ ৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু ও হল নির্বাচন। কয়েকদিনের প্রচার প্রচারণা, ক্যাম্পাসের উত্তাপ, গণমাধ্যমের আলোচনা সব মিলিয়ে ৯ সেপ্টেম্বর নজর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অতীতের অভিজ্ঞতা থেকে অনেক শিক্ষার্থী শঙ্কা করছেন ভোটের দিন বিশৃঙ্খলার, তবে অনেকে, বিশেষ করে যারা নতুন ভোটার, তাদের শঙ্কার চেয়ে উৎসাহ বেশি। অবশ্যই এক্সাইটেড, আর এখন পর্যন্ত পরিবেশ স্থিতিশীল, এখন পর্যন্ত সেরকম কোনো কিছু চোখে পড়েনি। উৎসবের যে আমেজটা সেটা তো অবশ্যই মিস করছি, তবে আশা করি যে যারা নির্বাচিত হবে তারা পরবর্তীবারও যাতে ডাকসু হয় নিয়মিত সময়ে সেটা এনশিওর করবেন, যাতে আমরা পরের বছর আবারও সেই একই রকম পরিবেশটা পেতে পারি। এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে ভোট কেন্দ্র। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুত তারা। এখানে ব্যবস্থাপনার কোনো ধরনের কোনো ঘাটতি নেই। আমরা এবার সবার সহযোগিতা চাই। ছাত্র, শিক্ষক, ভোটার, প্রার্থী, এই সাংবাদিক ভাইরা যারা আছেন, পর্যবেক্ষক, শিক্ষক, পোলিং অফিসার, প্রতিটি পদক্ষেপে যারা আছেন, আমরা সবাইকে মনে করছি এই সুষ্ঠু ভোটের স্টেক হোল্ডার। ডিএমপি বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ডাকসু নির্বাচনের পূর্বে, নির্বাচনের দিন এবং পরের দিন পরিস্থিতি স্থিতিশীল রাখতে কাজ করবেন তারা। সর্বোচ্চ পর্যায়ের যে নিরাপত্তা সেটি নিয়েছি। আমাদের সুইপিং থেকে শুরু করে আমাদের চেকপোস্ট কার্যক্রম, আমাদের পেট্রোল, আমাদের ভোট কেন্দ্রিক যে নিরাপত্তা, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের ডিপ্লয়মেন্ট আছে। আমরা আশা করছি যে নিরাপদ এবং নির্বিঘ্ন পরিবেশে আসন্ন নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এদিকে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান। আমাদের নিজস্ব ভলান্টিয়ার্স সহ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী পর্যাপ্ত পরিমাণে থাকবে। আমাদের কিছু বাধা বিপত্তি এই ধরনের বড় কাজে থাকে, সেটি আমরা সবাইকে সাহায্য নিয়ে অতিক্রম করেছি। এখন আমরা আশা করছি যে আগামীকালকে একটি শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠান হবে। শেষ দিনেও প্রার্থীরা করছেন অভিযোগ। বিএনপি সমর্থিত প্রার্থীরা জানান যে সাইবার বুলিং চলছে, আগামীকাল তার জবাব দিবেন ভোটাররা। যারা মানবাধিকারে বিশ্বাস করে না, মত প্রকাশে বিশ্বাস করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল তাদেরকে ব্যালটের মধ্য দিয়ে জবাব দিবে ইনশাআল্লাহ। আরেক প্রার্থী বিনিয়ামিন মোল্লা নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এই শেষ সময়ে এসে লেভেল প্লেয়িং ফিল্ড তো ছিলই না, তারপরও আমরা শিক্ষার্থীদেরকে সতর্ক করে, আমরা শিক্ষার্থীদেরকে সজাগ করে, শিক্ষার্থীদেরকে আমরা এই অধিকারের বিষয়ে সচেতন করে আমরা এগিয়ে আসতেছি। ডাকসু নির্বাচনে আজ রাত ৮টা থেকে ৩৪ ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী এয়ার বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? আর নেতৃত্ব নির্বাচনে শিক্ষার্থীরা আসলে কোন কোন বিষয়কে প্রাধান্য দিচ্ছেন জানাবেন। মাহবুবা, প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি যে ব্যালট বাক্সগুলো রেডি হয়েছে এবং যেগুলোতে ভোট কেন্দ্র হবে সেগুলো মোটামুটি রেডি করা হয়েছে। এর মধ্যেই কিছুক্ষণ আগে ভিসি মহোদয় সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলছিলেন যে যারা প্রার্থী রয়েছেন তারা যারা জয়ী হবেন এবং যারা বিজিত হবেন বা পরাজিত হবেন, কেউ যাতে অসহনশীল আচরণ না করেন, উচ্ছৃঙ্খল আচরণ না করেন, সে আহ্বান তিনি জানিয়েছেন। একটু আগে ডিএমপি কমিশনারও ব্রিফিং করেছেন। তিনি বলেছেন যে তাদের প্রায় 2096 জন পোশাকধারী পুলিশ থাকবে এবং এর বাইরে নিরাপত্তায় সাদা পোশাকধারী পুলিশ সদস্যরাও কাজ করবেন, যাতে কোনো রকম নিরাপত্তা বিঘ্নিত না হয়। এবং ট্রাফিক ব্যবস্থা বেশ ঢেলে সাজানো হয়েছে, যাতে করে শৃঙ্খলার সাথে যারা ভোট
যারা ভোটার রয়েছেন তারা কেন্দ্রে আসতে পারেন এবং যাতায়াত করতে পারেন। কিন্তু এরই মধ্যে কয়েকজন শিক্ষার্থীর বলেছেন যে তারা আশা করছেন যে ভোট সুষ্ঠুভাবে হবে এবং কোনো রকম বিশৃঙ্খলা হবে না, সেরকমটি তারা আশা করেছেন। দেখতে পাচ্ছেন যে ব্যালট বক্সগুলো রেডি হয়েছে। অমর একুশে হল, মোহাম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল সহ বিভিন্ন হলের যে ব্যালট বাক্স রয়েছে সেগুলো রেডি হচ্ছে। 8টি কেন্দ্রে মোট 810টি বুথ থাকবে। সেই বুথগুলোতেই এই ব্যালট বক্সগুলো যাবে এবং এগুলো সম্পন্ন করা হয়েছে। এটি সিনেট ভবনে রাখা হয়েছে। এগুলো রাতের মধ্যেই সবগুলো কেন্দ্রে চলে যাবে। তারপরে আসলে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। কিছুক্ষণ আগে চিফ রিটার্নিং অফিসারও কথা বলেছেন। তিনি বলেছেন যদি কোনো প্রার্থী 4টা পর্যন্ত যদিও সময় দেওয়া আছে, কিন্তু তার আগে যদি লাইনে ভোটাররা থেকে যায়, সেই ভোটারদের ভোট শেষ হতে যতক্ষণ সময় লাগবে সে পর্যন্ত তারা বর্ধিতভাবে ভোট নিয়ে তারপরে সম্পূর্ণ ভোট শেষ হলেই তারা ডিসপ্লের মাধ্যমে ফলাফল ঘোষণা করবেন। তো মাহবুবা, এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের প্রস্তুতির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। 102 বছরের ইতিহাস নিয়ে নতুন অধ্যায় শুরুর দিন গুনছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। 100 বছরে 37 বার নির্বাচন বা নতুন কমিটি গঠন হয়েছে ডাকসুর। দীর্ঘ এই ইতিহাসকে আন্দোলন, সংগ্রাম ও ঐতিহ্যের বলে অভিহিত করেন ডাকসুর সাবেক নেতারা। আগামীর জাতীয় রাজনীতি পরিশীলিত হয়ে দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসু নিয়মিত হবে বলেও আশা তাদের। অর্ণব গফুরের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রতিষ্ঠার 2 বছরের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু চালু হয়। 1953 সালে নাম বদলে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু। ব্রিটিশ আমলে 24 বছরে 14টি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ডাকসু সবচেয়ে ধারাবাহিক ছিল পাকিস্তান আমলে। ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভের পর 1953 সাল থেকে 70 সাল পর্যন্ত প্রতি বছর নতুন কমিটি পেয়েছে ডাকসু। কিন্তু বাংলাদেশের 54 বছরে ডাকসু নির্বাচনের মুখ দেখেছে মাত্র 7টি। 1991 পর দীর্ঘ 28 বছর গণতান্ত্রিক আমলে কোনো ডাকসু নির্বাচন দেখেনি ঢাবি শিক্ষার্থীরা। বহু চড়াই উতরাই পেরিয়ে 2019 সালে আলোচিত ডাকসুর পর আবার বন্ধ 6 বছর। বড় একটি অংশ এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হিসেবে চিহ্নিত করেছে। ছাত্র অধিকার পেরিয়ে জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকারগুলো ডাকসুতে আগ্রহী হয়নি বলে জানান সাবেক এভিপি। এইবারে যদি নাও হয়, আগামীতে জাতীয় রাজনীতি বর্জিত বা রাজনীতি বিবর্জিত বিরাজনীতিকরণকৃত কোনো পলিটিক্স এখানে চলবে না। 1955 সাল পর্যন্ত নির্দলীয় ছিল ডাকসু নির্বাচন। এরপর থেকে দলীয় সমর্থন ও ব্যানার অধ্যায়ে প্রবেশ করে। পাকিস্তান আমলে ডাকসুর নেতৃত্ব ভাগাভাগি করে ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগ। বাংলাদেশ আমলে জাসদ ও বাসদ ছাত্রলীগের আধিপত্যের পাশে একবার করে ভিপি হয়েছে ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ ও ছাত্রদল থেকে। ভিপি 2 জন ও জিএস চেয়ারে 1 জন নারীকে বসতে দেখেছে ডাকসু, সেটাও পাকিস্তান আমলে। এখনও নিরাপত্তার অভাব ছাত্রী নেতৃত্ব না পাওয়ার কারণ বলে মনে করেন ডাকসুর এই সাবেক এজিএস। বাংলাদেশে যে পলিটিক্যাল এক্সারসাইজ দীর্ঘদিন যাবৎ চলে আসছে, সেই ট্র্যাডিশন তো ভালো না। মেয়েরা বিভিন্নভাবে একটু শঙ্কিত থাকে বা মেয়েদের পিতা মাতারা তারা শঙ্কিত থাকে। তারা তো দেখে সোসাইটির অবস্থা, দেশের অবস্থা, রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইনের শাসন, এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, একটি হেলদি অ্যাটমসফিয়ার প্রয়োজন। তখন মেয়েরা কনফিডেন্স পাবে, মেয়ের বাবা পিতা মাতারাও কনফিডেন্স পাবে। জুলাই পরবর্তী রাজনীতি ডাকসুর হাত ধরে দেশে গুণগত পরিবর্তন আনবে বলে মনে করেন নেতারা। জাতীয় রাজনীতি তারা প্রভাব বিস্তার করবে। অরণ্য গফুর, RTV, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রার্থিতা ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেছেন ভিপি পদ থেকে বাদ পড়া প্রার্থী অমর্ত্য রায়জন। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অমর্ত্য রায়ের দাবি, ভিপি প্রার্থী থেকে তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে তার আইনজীবী জানান, রিটে ডাকসু নির্বাচন স্থগিত চাওয়া হয়নি। যে আদেশ বলে অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করা হয়েছে, সে আদেশ বাতিল চাওয়া হয়েছে। আগামীকাল এই রিটের শুনানি হতে পারে বলেও জানান তিনি। দায়ের করেছেন সেখানে কোনোভাবেই, আবারো বলছি, কোনোভাবেই নির্বাচন স্থগিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই শুরু হয়েছে।
সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আজ ও আগামীকাল চলবে এসব মনোনয়নপত্র যাচাই। গতকাল পর্যন্ত 23টি পদের বিপরীতে 259 প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে রাকসু নির্বাচন কমিশন। সিনেটের 5টি প্রতিনিধি পদে 62 জন এবং হল সংসদের 17টি হলে 604 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলে রাকসুর 16টি হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন 925 জন। জনগণের সমর্থন নিয়ে গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকি মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশ গণতন্ত্রের রেল লাইনে না ওঠা এবং প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জীবন বাজি রেখে কাজ করবে বিএনপি। রাজনৈতিক দলগুলো নিজেদের মতো বক্তব্য দিতে থাকলে পলাতক স্বৈরাচার ফিরে আসার পরিস্থিতি তৈরি হবে বলেও এ সময় সতর্ক করেন তিনি। রুদ্র রফিক রিপোর্ট। 8 বছর পর অনুষ্ঠিত হলো ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার পর থেকে যারা বারবার দেশকে অস্থিতিশীল করতে চেয়েছে তারা নির্বাচন বিলম্বিত করতে চায়। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের উপকার শহীদ জিয়াউর রহমান সাহেবকে হত্যা করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে। বারবার চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র করছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলো জনগণকে বাইরে রেখে কাজ করলে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হবে। আলোচনার পরিবর্তে, একটি সিদ্ধান্তের পরিবর্তে, জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি, একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে। যেই পরিস্থিতি কাঙ্ক্ষিত নয় দেশের জন্য, কাঙ্ক্ষিত নয় জনগণের কাছে। যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে। যে কোনো মূল্যে দেশের মানুষের গণতন্ত্রের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করা হবে বলেও জানান তিনি। গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে। জনগণের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি নেতা কর্মী অতন্দ্র প্রহরীর মতন জেগে থাকবে। গণতন্ত্রের যাত্রাকে কেউ যেন বিঘ্নিত করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। যে কোনো মূল্যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকে রুখে দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। রুদ্র রফিক, RTV, ঢাকা। মহামারীর রূপ ধারণ করেছে বেকারত্ব, উল্টো পথে চলছে দারিদ্র্য কমানোর প্রক্রিয়া। এমন পরিস্থিতিতে প্রবৃদ্ধির নতুন চালক তৈরি এবং অর্থনীতির গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের সুফল পেতে ব্যবসায়ী নেতৃত্ব শক্তিশালী করা এবং রপ্তানি বৈচিত্র্য সহ হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিতের তাগিদ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ঠেলে দিয়েছে নজিরবিহীন অনিশ্চয়তার দিকে। সম্ভাবনা দেখা দিয়েছে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠার। বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় ও FBCCI এর ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ বিজনেস ফোরাম। এই সময় অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলেন, নতুন বিশ্ব ব্যবস্থার সম্ভাবনা কাজে লাগাতে প্রতিযোগিতা, সক্ষমতা এবং লজিস্টিক্স সেবার মান বাড়াতে হবে। রপ্তানির নতুন খাত তৈরি করতে হবে। তাই সুশাসন জোরদার করতে ব্যবসায়ী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। ট্রাম্প ট্যারিফের কারণে অলরেডি আমরা দেখছি যে পৃথিবীতে জিডিপি গ্রোথ 0.6% 2025 সালের যে এখন পর্যন্ত আছে 0.6% পড়ে গেছে এবং এইখানে এশিয়া সবচেয়ে নর্থ আমেরিকার পরে সবচেয়ে বড় অভিঘাতটা আসছে এশিয়ার উপর 0.4% ড্রপ। যে পরিমাণ ব্যবসায়ীদেরকে হয়রানি করা হচ্ছে, এইটা থেকে আমার মনে হয় মুক্ত করার জন্য সকলকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। LDC গ্র্যাজুয়েশনের পর চ্যালেঞ্জ ও উত্তরণের পথ বের করার পরামর্শ দেন NBR এর সাবেক চেয়ারম্যান। আমরা আমাদের সমস্ত সাজেশনগুলোকে একসাথে করে কিন্তু আমরা সকল স্টেক হোল্ডারকে দিয়েছি। এটাও কিন্তু চাচ্ছে না কর্তৃপক্ষ।
অর্থনীতির গতি বাড়াতে না পারলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না বলে মনে করেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। মানসিকতার মধ্যে গতিটাকে আমাদের সর্বাগ্রে নিয়ে আসতে হবে, কারণ গতি ছাড়া আমরা ওই আগাতে পারবো, কিন্তু বাংলাদেশের যে আকাঙ্ক্ষা আমরা তৈরি করেছি এই জুলাই আগস্ট আপরাইজিংয়ের মাধ্যমে, সেই আকাঙ্ক্ষা কিন্তু অর্জিত হবে না। বাংলাদেশ ব্যবসায়ী ফোরামের নেতা আব্দুল হক সহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা রাজনীতিমুক্ত এফবিসিসিআই গঠনের তাগিদ দেন। ক্ষুদ্র মাঝারি সবাই জেনুইন যারা ব্যবসা করেন। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। এই প্রথম কর্মরত কোনো পুলিশ সদস্য জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। আর আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের তৃতীয় দিনে সাক্ষ্য দিয়েছেন মরদেহের ময়না তদন্তকারী চিকিৎসক রাজিবুল ইসলাম। জানিয়েছেন নানা চাঞ্চল্যকর তথ্য। GM মাহমুদের রিপোর্টেরই বিস্তারিত। জুলাই আগস্ট গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ১৩ দিনের সাক্ষ্য গ্রহণ হয় সোমবার। সাক্ষ্য দেন আশরাফুল ইসলাম নামে পুলিশের একজন উপপরিদর্শক। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এদিন আরও সাক্ষ্য দেন চট্টগ্রামের জুলাই যোদ্ধা মোহাম্মদ হাসান ও গাজীপুরের প্রত্যক্ষদর্শী সোহেল মাহমুদ। দেন সে সময়ের নারকীয় ঘটনার বর্ণনা। পুলিশের কনস্টেবল, যার নামটা উনি পরে জেনেছিলেন, আকরাম এই ছেলেটাকে গুলি করে হত্যা করেছে। করার পরে লাস্ট করেছিল ওই জায়গা থেকে ধরে নিয়ে যায় কবরস্থানের সামনে। সকালবেলায় উনি শুনেছেন যে পুলিশের লোকজন রাত্রিবেলায় ওই লাশ এবং থানার গোলাবারুদ সহ পালিয়ে গেছে। একই দিন ট্রাইব্যুনাল 2-এ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দেন ময়না তদন্ত রিপোর্ট দেওয়া চিকিৎসক। জানান মিথ্যা রিপোর্ট দিতে কিভাবে চাপ দিয়ে বারবার তাকে দিয়ে রিপোর্ট পরিবর্তন করানো হয়েছিল। ওনাকে বাধ্য করা হয়েছিল যেন গানশট ইঞ্জুরি এবং হেড ইঞ্জুরিতে মারা গেছে এই কথা, গানশট ইঞ্জুরিটা যেন বাদ দেওয়া হয় এবং হেড ইঞ্জুরিতে মারা গেছে এটা যেন লেখা হয়। উনি গানশট ইঞ্জুরিটা বাদ দিয়েছিলেন, তবে বর্ণনা দিয়েছিলেন যে গুলি হয়েছে, তার শরীরে গুলি আছে, অর্থাৎ উনি কৌশল অবলম্বন করে সর্বশেষ রিপোর্টটা দিয়েছিলেন। এর আগে সকালে আবু সাইদ হত্যা মামলার 30 আসামির মধ্যে গ্রেপ্তার 6 জনকে এবং শেখ হাসিনার মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। GM মাহমুদ, RTV, ঢাকা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় নিলেন লেখক, গবেষক ও মার্ক্সবাদী তাত্ত্বিক বদরুদ্দিন ওমর। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেওয়া হলে শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সহ নানা অঙ্গনের মানুষ। জানান বদরুদ্দিন ওমর ছিলেন সত্য বলার সাহসী মানুষ। বাংলাদেশের চিন্তার জগতে ছিলেন ভিন্ন কণ্ঠস্বর। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। সকাল 10:15টায় বদরুদ্দিন ওমরের মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। তাকে শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। শেষবারের মতো শ্রদ্ধা জানান তাকে। স্মৃতিচারণে তার সহকর্মীরা বলেন বদরুদ্দিন ওমর কখনো আপোষ করেননি। তার চলে যাওয়াটা আমরা অবশ্যই ব্যথিত। কমিউনিস্ট হিসেবে একজন দৃঢ় ব্যক্তি যিনি শ্রেণী সংগ্রামে বিশ্বাস করেন। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে একজন ব্যক্তিও যে বিশেষ ভূমিকা পালন করতে পারে সমাজের জন্য, সেটাও তিনি কিন্তু প্রমাণ রেখে গেছেন। শ্রদ্ধা জানাতে এসে রাজনৈতিক নেতারা বলেন বদরুদ্দিন ওমর নিজ বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেননি। তিনি কেবল লেখক বা রাজনীতিক নন, তিনি ছিলেন তার সময়ের দর্পণ। শোষকের বিরুদ্ধে শোষিতের লড়াইয়ে, স্বৈরাচারের বিরুদ্ধে জনতার লড়াইয়ে উনি সবসময় শোষিতের পক্ষে থেকেছেন। উভয় শাসনামলকেই ফ্যাসিবাদ হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা বুদ্ধিভিত্তিক এবং রাজনৈতিকভাবে সেটা বদরুদ্দিন ওমর নিষ্ঠার সাথে করে গিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও শ্রদ্ধা জানাতে আসেন উপদেষ্টারা। তারা বলেন বদরুদ্দিন ওমরের চলে যাওয়া দেশের জন্য ক্ষতি, তার থেকে শেখার ছিল। ওনার এত লম্বা জীবন ছিল, কোনো কালেই আমরা তাকে আপোষ করতে দেখিনি। বৈষম্য, অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন, সকল ন্যায়সঙ্গত সংগ্রামের পক্ষে দাঁড়িয়েছেন। আমাদের নতুন বাংলাদেশের নতুন পথযাত্রায় তার লেখা আমি মনে করি
একটা বড় পথ নির্দেশনা দিবে আমাদেরকে। 1931 সালে 20 ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন বদরুদ্দিন ওমর। 94 বছর বয়সে রোববার রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বদরুদ্দিন ওমরের জানাজা শেষে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয় তাকে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। এবার দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান মণ্ডপের নিরাপত্তায় একটি অ্যাপ তৈরি করা হয়েছে। উপদেষ্টা বলেন পূজা মণ্ডপে কোনো ঘটনা ঘটলে এর মাধ্যমে সঙ্গে সঙ্গে তা পরীক্ষা করা যাবে, একই সঙ্গে প্রতিকারের ব্যবস্থা নেওয়া যাবে। দুপুরে সচিবালয়ে দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সনাতন সম্প্রদায়ের নেতাদের সমন্বয় বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এবার সারা দেশে 31,576টি পূজা মণ্ডপ বসবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন সারা দেশের পূজা মণ্ডপে নিরাপত্তা দিতে 3 লাখ আনসার থাকবে, কিছু কিছু পূজা মণ্ডপে পুলিশও থাকবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে কুমিল্লার উত্তর কালিয়াজুড়ি হাতেখড়ি আনন্দ পাঠশালার নেলি কটেজ নামের একটি ভবনের 2য় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়, তবে মৃত্যুর সঠিক সময় ও কারণ নিশ্চিত হওয়া যায়নি। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান রোববার রাতে নিহত তাহমিনা আক্তারের 2 ছেলে ঢাকা থেকে বাসায় ফিরে দরজা খোলা অবস্থায় পান। ভেতরে ঢুকে মা ও বোনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। আজ ভোরে তাদের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার CCTV ফুটেজ সহ আলামত সংগ্রহ করা হয়েছে। বার্ধক্যজনিত কারণে পড়ে যাওয়া প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। দুপুরে আগারগাঁওয়ে র্যালি, পায়রা অবমুক্তকরণ, কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরের পরিচালক প্রফেসর ডাক্তার আবুল কেনান। বাংলাদেশ সরকারি চাকরিজীবী ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন BGEP এর ফিজিওথেরাপি বিভাগ এসব অনুষ্ঠানের আয়োজন করে। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ সরকারের দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের বিক্ষোভে উত্তাল নেপাল। বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর চালানো গুলিতে প্রাণ হারিয়েছে 19 জন। পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষের পর এক পর্যায়ে দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন ছাড়াও কাঠমান্ডুতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। পরিস্থিতি বিবেচনায় হোটেলের ভেতরে অনুশীলন করছে বাংলাদেশ ফুটবল দল। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। তরুণ প্রজন্মের বিক্ষোভে রণক্ষেত্র নেপাল। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স সহ সোশ্যাল মিডিয়ায় আরোপিত সরকারি নিষেধাজ্ঞা বাতিল এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোমবার দেশটির স্থানীয় সময় সকাল থেকে কাঠমান্ডুর রাস্তায় নামে জেনজি প্রজন্মের কয়েক হাজার তরুণ তরুণী। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। তাদের দমাতে রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং জলকামান নিক্ষেপ করে পুলিশ। চালানো হয় গুলিও। এতে প্রাণ ঝরেছে কয়েকজনের। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করে প্রশাসন। মোতায়েন করা হয় সেনাবাহিনীও। তবে সবকিছু উপেক্ষা করে রাজপথে সরকার বিরোধী বিক্ষোভে সরব জনতা। এক পর্যায়ে দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধরা। চালানো হয় অগ্নিসংযোগ। গেল 28 আগস্ট নেপালের সক্রিয় সোশ্যাল মিডিয়াগুলোকে সরকারিভাবে নিবন্ধিত হওয়ার আদেশ দেয় দেশটির সরকার। এজন্য 3 আগস্ট পর্যন্ত বেঁধে দেওয়া হয় সময়সীমাও। তবে অধিকাংশ সোশ্যাল মিডিয়া সরকারের এই নির্দেশনা মানেননি। ফলে গেল বৃহস্পতিবার থেকে ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ সহ 26টি সোশ্যাল মিডিয়ার ওপর কার্যকর হয় সরকারি নিষেধাজ্ঞা। অর্ণব প্রসাদ, RTV। খেলার খবর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কাল পর্দা উঠছে এশিয়া কাপের T20-র 17তম আসরের। প্রথমবারের মতো এবার অংশ নিতে যাচ্ছে সর্বোচ্চ 8টি দল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। শিরোপা জয়ের লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট দলের। 11 সেপ্টেম্বর হংকং, 13 সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও 16 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
সন্ধ্যা সংবাদ এ পর্যন্ত। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।